ছবিটা দেখাবো আপনাদের। দেখুন, খালের উপর একটা ব্রিজ রয়েছে, কিন্তু এই যে ব্রিজ, কংক্রিটের ব্রিজ, এই ব্রিজ ব্যক্তিগত ব্রিজ। আর এবার সেই বেআইনি নির্মাণ ভাঙলো পুরসভা। যে ছবি আপনারা দেখছেন, এই ছবি মহেশতলার 17 নম্বর ওয়ার্ডের ঘটনা, যেখানে বেআইনি নির্মাণ করা হয়েছে মণিখালের উপর এইভাবেই কংক্রিটের ব্যক্তিগত ব্রিজ। আর সেই ব্যক্তিগত ব্রিজ এবার ভাঙলো বেআইনি নির্মাণ, খালের উপর বেআইনি নির্মাণ ভাঙলো পুরসভা। সরাসরি চলে যাব, সমীর রয়েছে আমার সঙ্গে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, কে এই যে ব্যক্তিগত নির্মাণ বানিয়েছিল, এতদিন কেন চোখে পড়লো না? পুরসভা প্রথমেই কেন ব্যবস্থা নিল না? তাহলে কি পুরসভা প্রথমে জানতো না? দেখো, এই ঘটনা যে এটা মহেশতলা পৌরসভার 35টা ওয়ার্ডের মধ্যে এই 17 নম্বর যে ওয়ার্ড আছে, এখানকার যে বেশ যে খাল আছে মহেশতলা জুড়ে, যে খালের ওপরে নির্মাণ আছে, প্রচুর খাল আছে, সে নির্মাণ আছে। মহেশতলা পৌরসভা জেনেও সব চুপ বুঝি থাকে। এই 17 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর আছে সুভাষিস দাস, উনি উদ্যোগ নিয়েছেন এবং উনি উদ্যোগ নিয়ে যে সংসদ আছে অভিষেক ব্যানার্জিকে জানাবার পরেই সঙ্গে সঙ্গে একটা টাকা অ্যালটমেন্ট করেছে। যত খাল আছে মহেশতলায় সে খাল পরিষ্কার হবে, সংস্কার হবে। তার পাশাপাশি যখন এই সুভাষিস বাবু যখন পরিদর্শনে গেছে এবং খাল পরিষ্কার করতে গেছে, পরিষ্কার মানে কি ওপর দিয়ে পরিষ্কার হবে না, খাল একদম মাটি তুলে পরিষ্কার হবে। যত দোকান ছিল চকমির এলাকায় সব দোকানকে হাত জোর করে বলেছে যে আপনাদের দোকান আপনারা সরিয়ে নিন, নাহলে আমরা ভেঙে দেবো। সেই খাল পরিষ্কার হয়েছে এবং সেই দোকানগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি যখন আবার দুদিন আগে যখন সুভাষিস বাবু ভেতর দিকে গেছে, খালের যত ভেতরে ঢুকেছে, তারপর দেখছে পার্সোনাল একটি বাড়ির ওপরে একটি ঢালাই একদম ব্রিজ করা রয়েছে, একদম বড় করে ব্রিজ, যেখান থেকে জল পাস করছে না, খুব কম জল পাস করছে। তখনই সুভাষিস বাবু রেগে মেগে একদম বলে এই খাল যতক্ষণ না ভেঙে দিতে হবে, না ভাঙলে আমরা ভেঙে নেবো। তারপরে পৌরসভাকে চিঠি দেয় সুভাষিস বাবু, কাউন্সিলর নিজেই, এবং চিঠি দেওয়ার পরে আপনার এই ব্রিজটা করার পারমিশনটা কিন্তু সেটা সবচেয়ে বড় কথা। এটা হয় নাকি এই ব্রিজটা এত বড় একটা 8 ফুট চওড়া 30 ফুট লম্বা একটা কনস্ট্রাকশন, পাকা কনস্ট্রাকশন, সরকারি পারমিশন কোথায় আপনার কাছে? আমরা সরকারের কাছে দৌড়ে দৌড়ে ব্রিজ বানানোর পারমিশন পাচ্ছি না, আপনি ইচ্ছা খুশি ব্রিজ বানিয়ে দিয়ে তখন কাউন্সিলর কে ছিল সে দেখেনি। আপনার এই ব্রিজটা করার পারমিশনটা কিন্তু সেটা সবচেয়ে বড় কথা। এটা হয় নাকি এই ব্রিজটা এত বড় একটা 8 ফুট চওড়া 30 ফুট লম্বা একটা কনস্ট্রাকশন, পাকা কনস্ট্রাকশন, সরকারি পারমিশন কোথায় আপনার কাছে? আমরা সরকারের কাছে দৌড়ে দৌড়ে ব্রিজ বানানোর পারমিশন পাচ্ছি না, আপনি ইচ্ছা খুশি ব্রিজ বানিয়ে দিয়ে তখন কাউন্সিলর কে ছিল সে দেখেনি। শুনলেন কাউন্সিলরের বক্তব্য। খালের উপর বেআইনি নির্মাণ, আর সেই নির্মাণ এবার ভাঙলো পুরসভা। মহেশতলার 17 নম্বর ওয়ার্ডে বেআইনি নির্মাণ, মণিখালের উপর কংক্রিটের ব্যক্তিগত ব্রিজ, একাধিক বেআইনি নির্মাণ। খাল সংস্কারের সময় নজরে মহেশতলা পুরসভার নির্দেশে ভাঙা হচ্ছে এই বেআইনি নির্মাণ। 2009 আপনাকে এসে দেখা গেল কাউন্সিলর ধমকা দেয়, কি বলছিলেন? কাউন্সিলর বলছে যে এই পোলটা ভেঙে দিতে খালের কাজ করা হবে। তো আমরা বললাম যে পোলটা তো ওনার মানে বাবা যে দুলাল দাস থাকাকালীন, ওনার মা থাকাকালীন এসে এগুলো সব দেখে আমাদের সব পারমিশন মৌখিকভাবে করে দিয়ে গেছে। তারপর থেকে কে করেছিলেন? দুলাল দাস। আপনি এই ব্রিজটা করার জন্য কোনো পারমিশন নিয়েছিলেন? বাড়ির সাথে এটা পুরো বিম বাড়ির সাথে টাই আপ করা আছে, আলাদা করে তো সেতু বলে তো এটা তো করা হয়নি কিছু। যে 51 বছর পর এই ওল্ড মণিখাল কাটার একটা কাটা শুরু হয়েছে, তখন দেখলাম যে একটা ব্রিজ, আমি প্রথমে ভেবেছিলাম ব্রিজটা হয়তো কোনো সরকারি ব্রিজ হবে, তারপর দেখলাম যে না, ব্রিজটা গিয়ে সোজাসুজি একজনের বাড়িতে হিট করছে। তো যে ব্যক্তি আছে তাকে রীতিমতো ধমক দিয়ে বলেছি যে এটা প্রাইভেট ব্রিজ, এভাবে ব্রিজ করা যেতে পারে না, এবং তাকে আমি রীতিমতন বলেছি যে ইমিডিয়েটলি ভাঙতে হবে। আমি অফিসিয়ালি পৌরসভাকে চিঠিও দিয়ে দিয়েছি, এবং শুনলাম সে নাকি নিজের উদ্যোগে কিছুটা অংশ ভাঙতে শুরু করেছে। প্রত্যেককে জানিয়েছি, কেন এই খালগুলো যদি এইভাবে অকুপাই করে রাখে তাহলে কিন্তু আমাদের পক্ষে খাল কাটাটা খুব মুশকিল। এবার দেখাবো মদের চোরা কারবারে বিজেপি নেতার। হোটেলের আড়ালে বেআইনি মদ ব্যবসা। রামনগরে ধৃত বিজেপি নেতা গোপাল মৌরি, কাঁথির যুব মোর্চার সাধারণ সম্পাদক এই গোপাল। সরাসরি চলে যাব, পঙ্কজ রয়েছে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। তার আগে মদের চোরা কারবারি বিজেপি নেতার। হোটেলের আড়ালে বেআইনি মদ ব্যবসা, রামনগরে ধৃত বিজেপি নেতা গোপাল মৌরি। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, এই যে তার কাছে কোনো আইনি বেআইনি ভাবেই এই মদের দোকান কতদিন ধরে ব্যবসা চালাচ্ছিলেন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? তারপর কি ব্যবস্থা নেওয়া হলো?
দেখো, একেবারে যেখানে রামনগর 2 নম্বর ব্লকের এই যুব মোর্চার সাধারণ সম্পাদক যেখানে গোপাল মৌরি, তার নামে দীর্ঘদিন ধরে কিন্তু অভিযোগ আসছিল, পুলিশ প্রশাসন তাকে ধরতে পারছিল না। তার একটি রামনগরে মাগুরিয়া এলাকার একটা ফ্যাক্টরি কাছে একটি ধাবা আছে, সেই ধাবার আড়ালে তিনি অবৈধভাবে মদ বিক্রি করত। সেই অভিযোগ এসছিল, কিন্তু গতকাল রাতে পুলিশ কিন্তু অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং সাথে থাকা এই অবৈধ যে ধাবা রয়েছে তার কাছ থেকে কিন্তু প্রায় 30 লিটার মতন মদও উদ্ধার করেছে, এমনটাই কিন্তু সূত্রে খবর। তবে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে কিন্তু এই চোরা অবৈধভাবে মদ বিক্রি করে আসছিল, একেবারে বিজেপির নেতা রামনগর 2 নম্বর ব্লকের। এই ঘটনায় কিন্তু যথেষ্ট রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করছে, আমরা কথা বলেছিলাম বিজেপি কর্মীদের সঙ্গে, তারা কিন্তু জানাচ্ছেন যে রাজনীতি দলের নেতা হোক বা কর্মী হোক, তৃণমূল হোক বা বিজেপি হোক, অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তির উপযুক্ত শাস্তিও তারা চাইছেন। তবে এই পুরো ঘটনা যেখানে রামনগর 2 নম্বর ব্লকের এই যে গোপাল মৌরি যে অবৈধভাবে ধাবার আড়ালে, হোটেলের আড়ালে এই অবৈধভাবে মদ বিক্রি করার ঘটনায় কিন্তু যথেষ্ট শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সমস্যা বেশ, মাথাভাঙা ছবিটা দেখায় জলঢাকা নদী, আর সেই নদীতে ফের ভাঙনের গ্রাসে বিঘার পর বিঘা জমি, নদী গর্ভে তলিয়ে যেতে পারে গোটা গ্রাম। দুশ্চিন্তায় নদী পাড়ের বাসিন্দারা। যে ছবি আপনারা দেখছেন, মাথাভাঙায় জলঢাকা নদীতে ভাঙন, আর ভাঙনের গ্রাসে বিঘার পর বিঘা জমি। মাথাভাঙায় জলঢাকা নদীতে ফের ভাঙন, সরাসরি চলে যাব, রাজেশ রয়েছে আমার সঙ্গে, রাজেশের সঙ্গে কথা বলবো। রাজেশ, এ তো ভয়াবহ পরিস্থিতি, যদি আরো ভাঙন হয় গোটা গ্রাম জলের তলায় চলে যেতে পারে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে? স্থানীয় মানুষজন তারা তো স্বাভাবিকভাবেই আতঙ্কিত থাকবেন, কি বলছেন তারা? দেখো, মাথাভাঙা 1 ব্লকের কেদারহাটের ইন্দেরকুটি এবং গিলাডাঙ্গা এলাকায় কিন্তু এর আগেও জলঢাকা নদীর ভাঙন দেখা গিয়েছে। তবে সম্প্রতি নদীর জল বাড়ায় কিন্তু ফের ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে স্থানীয়রা যেটা জানিয়েছেন, ভাঙনের কবলে প্রায় 150 বিঘারও বেশি জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তবে প্রতিনিয়ত এই নদী ভাঙনের জেরে কিন্তু আতঙ্কিত গ্রামবাসীরা। তারা যেটা জানাচ্ছেন যে নদী থেকে বাড়ি প্রায় 300 মিটার দূরে, মানে নদী ভাঙতে ভাঙতে এতটাই কাছে চলে এসেছে, এবং দ্রুত যদি এর কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় প্রশাসনের পক্ষ থেকে, তাহলে গোটা গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। তাদেরকে বাড়ি ঘর ছেড়ে, ভিটেমাটি ছেড়ে হয়তো অন্যত্র চলে যেতে হবে। আর এইভাবে নদী ভাঙনে যে জমি চলে যাচ্ছে, যার ফলে তাদের মূলত কৃষিকাজের উপরেই জীবিকা নির্বাহ করে তারা। কিন্তু এই জমিও যদি চলে যায়, তাহলে কিভাবে তারা বাঁচবে, কিভাবে পরিবারের মুখে অন্ন তুলে দেবে, তা এর ফলে এই নিয়ে কিন্তু দুশ্চিন্তায় কাটছে নদী পাড়ের বাসিন্দারা। বেশ রাজেশ, অনেক জমি জায়গাতে চলেই গেছে, এখনো যে সমস্যা আছে এবারে যে কি হবে, গরিব লোকের যত জমি জায়গা সব এদিকেই আবাদ করে সবাই চলে। এই চাষের জমি তো যাচ্ছে আস্তে আস্তে, যে এবার যে ভাঙন আছে এখনো ভাঙতে এসে, আরো জল হলে আরো ভাঙবে, বাড়ির দিকে রওনা হচ্ছে। যারা চাষি আছেন তাদের কৃষি জমি বেশিরভাগটাই ক্ষতি হয়ে যাবেন। তার মধ্য থেকে যেভাবে ভাঙনটি আছে, তাতে ইন্দ্রকুটি গ্রামটি হয়তো ভবিষ্যতে এটা থাকবে না আর কি। এবার দেখাবো জমি বিবাদে পুকুরে বিষ। যে পুকুরের ছবি দেখছেন সেখানে বিষ জলে প্রচুর শিং মাছের মৃত্যু হয়েছে। খড়দার দোপেরিয়া এলাকার উত্তেজনা, পুকুরে 4 টন মাছ ছিল বলে দাবি করছেন ব্যবসায়ী। প্রতিবেশীর বিরুদ্ধে পুকুরে বিষ দেওয়ার অভিযোগ। দীর্ঘদিন আমার মৎস্য চাষের সাথে আমি যুক্ত, আমি এই কাজই করি, কিন্তু এই আমার জীবনে প্রথম এরকম অভিজ্ঞতা। প্রায় আনুমানিক 4 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বিষক্রিয়া করেছে, বোঝাই যাচ্ছে জল থেকে গন্ধ বেরাচ্ছে, কিন্তু এইভাবে যে ক্ষতি করলো, ওই যে রাজু আলী, আমিনা বিবি এবং ওনার স্ত্রী আরজিনা বিবি, এই তো এই পাশের বাড়ি। আমার এরকম করতে পারি না, আমার ছেলেই অসুস্থ, ভাগানোর চেষ্টা করছে স্যার, মানে ওরকম নয়। আমার ছেলে বাঁচাবো কি, লোকের মাছ মারতে যাবো, আমরা খেতে পারছি না, আমাদের ভিক্ষে করে চলে, আমার স্বামীও মারা গেছে।